অফিসের কাজে বাইরে গিয়েছিলাম 3 দিন হলো। আজ বেশ লম্বা জার্নি করে ক্লান্ত হয়ে বাড়িতে আসলাম। আসতে না আসতেই আমার ছোট বোন মাহি এসে আমায় জড়িয়ে ধরে বলে, আজ কিন্তু কোনো বাহানা চলবে না। আমার চকলেট আমার চাই চাই, নয়তো কিন্তু রুমে যেতে পারবে না। কি আর করা, ও যখন বলেছে যেতে দেবে না তার মানে দেবে না। সে আমার হুবহু কার্বন কপি, আমার মতোই বড্ড জেদি সে। তাই দেরি না করে ব্যাগ থেকে একটা চকলেটের বক্স বের করে ওর হাতে দিয়ে বললাম, এই নে তোর চকলেট। মাহি দৌড় দিতে গেলে ওর হাতটা ধরে বললাম, কই যাও চান্দু, আমার পাওনা না দিয়ে। তারপর মাহি আমার গালে একটা পাপ্পি দিয়ে দৌড় দিল। আসলে এটা আমাদের রোজগার রুটিন। বাইরে থেকে আসলে চকলেট দেব, তারপর আমার পাওনা বুঝে নেব। রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখি সোফায় ফোনে পর্দার আড়ালে চোরের মতো উকি দিয়ে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি ভ্রুকুচকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলাম কে হতে পারে। একটা মেয়ে অবয়ব, হাইট মোটামুটি মাহির সমান, কিন্তু মাহি তো এইমাত্র ওপরে গেল। তবে পর্দার পেছনে কে? সবচেয়ে বড় কথা, মাহি ছাড়া তো আমাদের বাড়িতে অন্য কোনো মেয়ে থাকে না। তবে কে সে? আমাকে দেখে মেয়েটা নিজেকে আড়াল করতে অপ্রাণ চেষ্টা করছে। তবে কি চোর? হায় আল্লাহ, এই দিনে দুপুরে চোর, তারপর আবার মেয়ে চোর। আমি গুটিসুটি পায়ে এগিয়ে যেতে লাগলাম। আমাকে এগোতে দেখে মেয়েটা পারছে না দেওয়ালের ভেতর ঢুকে যেতে। আমি যেই হাত বাড়ালাম ওকে ধরতে, মেয়েটা উল্টো পথে দৌড় দিল। এই দাঁড়াও দাঁড়াও বলছি। আমার কথা শুনে মেয়েটা এক দৌড়ে মায়ের পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। কিরে মা, এমন দৌড়াচ্ছিস কেন? পড়ে যাবে তো। মেয়েটা মার পেছন থেকে বারবার উকিঝুঁকি মেরে আমাকে দেখছে। ও দৃষ্টি অনুসরণ করে মা সামনে তাকাতে আমাকে দেখে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, আরে খোকা, তুই কখন এলি? এই তো মা, এইমাত্র এসেছি। মা, তোমার পেছনে এটা কে গো? এত তাড়াতাড়ি ভুলে গেলি? ও তোর খালামণির ছোট মেয়ে পড়ি। পড়ি, মা এদিকে আয় তো। এ হলো তোর মাহিন ভাইয়া। পরে মাথা নিচু করে সামনে এসে দাঁড়ায়। এবার ওর দিকে চোখ পড়ে। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, মাশাল্লাহ, নীল রঙের একটা টপস পরেছে সে। কোমর অবধি চুলগুলো দুই দিকে ঝুঁটি বাঁধা। নামটা যেমন পরি, দেখতেও ঠিক পরির মতো, একেবারে নীল পরি। পরীকে খেপাতে বলে উঠলাম, এটা সেই পরি না, ছোটবেলায় যে বারবার কাঁথা ভিজিয়ে দিত? আমার কথা শুনে পরি হা করে আমার দিকে তাকায়। মাহি ওপরে দাঁড়িয়েছিল। আমার কথা শুনে ফিক করে হেসে ওঠে। তা দেখে পরি রাগে ফুঁসতে ফুঁসতে ওপরে চলে যায়। পড়ি, মা দাঁড়া, কোথায় যাচ্ছিস? দিলি তো মেয়েটাকে রাগিয়ে। যা বাবা, আমি আবার কি করলাম? সত্যি কথা বললেই দোষ। বলেই নিজের রুমের দিকে পা বাড়ালাম। ওরে দুষ্টু ছেলে, দাঁড়া, তোর আজ হচ্ছে। আমি মুচকি হেসে হাঁটা ধরলাম। কিরে পেতনি, তোর আবার কি হলো? এমন সাপের মতো ফুসফুস করছিলি কেন? একদম আমার সাথে কথা বলবি না। আচ্ছা পড়ি, ভাইয়া যা বলেছে তা কি ঠিক? মাহির বাচ্চা, একদম বাজে কথা বলবি না বলে দিলাম। তোর এই হলু বিড়াল ভাইটা আস্ত একটা বজ্জাত। আমার ভাইয়া তোর কিছু না? না, ওই হিটলারটা কখনো আমার ভাইয়া হতে পারে না। তবে তোর কি হয়? স্বামী? মাহির বাচ্চা বলেই ওর উপর অ্যাটাক করলাম। ব্যাস, শুরু হয়ে গেল দুজনের মধ্যে মারামারি। আমাদের বাড়িটা 2 তলা বিশিষ্ট একটা বাড়ি। নিচতলায় ড্রয়িং রুম আর কিচেন, ওপরতলায় 4টা রুম। ডান দিকের রুমের একটাতে মা বাবা, পাশেরটা গেস্ট রুম, আর বাদিকের প্রথমটাতে মাহি, পাশেরটা আমার। নিজের রুমেই যাচ্ছিলাম, দুজনের কথা শুনে দাঁড়িয়ে পড়ি। তারপর যা হয়েছে তা তো আপনারা শুনলেনই। ওদের কাণ্ড দেখে আমার মাথায় হাত। বাচ্চাদের মতো কি শুরু করেছে ওরা! আমাকেই ওদের থামাতে হবে, নয়তো দুটাই টাকলা হয়ে যাবে।
তাই রুমে গিয়ে রাগান্বিত কণ্ঠে বললাম, কি হচ্ছে এখানে? আমার কথা শুনে দুজনের দুই দিকে ছিটকে আসে। মেঝেতে বালিশগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। বেডশিটটা অর্ধেক বেডে, বাকিটা ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। দুজনের অবস্থা তো নাজেহাল। ওদের দিকে তাকাতেই পেট ফেটে হাসি আসছে। তবুও কোনো মতে হাসি চেপে বলে উঠলাম, আমি ফ্রেশ হয়ে এসে যেন দেখি সব গোছানো। ওকে। বেরিয়ে আসার সময় পরীর দিকে তাকিয়ে বলে উঠলাম, বাদর যেখানে থাকবে সেখানে এমনটা হয় স্বাভাবিক। আমার কথায় পড়ি খ্যাপা বাঘিনীর মতো গর্জে ওঠে। নিজের রুমে গিয়ে হো হো করে হেসে দিলাম। যাক, ভালোই হলো। আগে একটা ছিল, এখন দুজন আছে। সময়টা ভালোই কাটবে। ফ্রেশ হয়ে নিচে গেলাম। আম্মু টেবিলে খাবার পরিবেশন করছে। বাদর দুটো আগে থেকেই হাজির। আমি গিয়ে বসতেই আম্মু আমাকে ভাতের প্লেটটা এগিয়ে দিল। খাবার এক পর্যায়ে মা বলল, খোকা, কালকে তুই ফ্রি আছিস? কেন মা? না মানে পরীকে কাল একটু স্কুলে ভর্তি করিয়ে দিয়ে আসতে আর কি। এখন থেকে ও এখানেই থাকবে। আমি আর চোখে একবার পরীর দিকে তাকালাম। পিচ্চিটা এক মনে খেয়ে চলেছে। ভাব এমন যেন আশেপাশে কেউই নেই। দাঁড়া ভাবের রানী, তোর ভাব ঘোচাচ্ছি। তা কোন ক্লাসে মা? 2তে না 3তে? আমার কথা শুনে পরী তেলে বাগুনে জ্বলে ওঠে। খালামণি, তুমি পারলে ভর্তি করো, নয়তো আমাকে ভর্তি করতে হবে না। আমি কালই বাড়ি চলে যাব। খোকা, কেন মেয়েটার পিছে পড়ে আছিস বলতো? লে হালুয়া, আমি আবার কখন ওর পেছনে পড়লাম? আমি তো তোমাদের সামনেই বসে আছি। পাজি ছেলে, এবার চুপচাপ খাওয়া শেষ করতো। পড়ি মা, তুই কিছু মনে করিস না, ও এমনই। পরী আমাকে ভেঙচি কেটে আবার খাওয়ায় মন দিল। আমি মায়ের সাথে টুকটাক কথা বলে খাবার শেষ করে রুমে আসলাম। বিকেলে ঘুম থেকে উঠে ছাদে গেলাম। আমাদের ছাদে ছোটোখাটো একটা বাগান আছে। তাতে অনেক ফুল গাছ, ফল গাছ লাগানো। সব আমার পছন্দের। তবে সেখানে কোনো বিদেশি ফুল নেই, সবগুলোই দেশি ফুল। যেমন গোলাপ, বেলি, জবা, দোলনচাপা, গাধা, জুই, কামিনী, টগর, করবি, হাসনাহেনা। ফলের মাঝে আম, লিচু, পেয়ারা, করমচাপ, বেল, লেবু, আতাফল, পেঁপে আর মাহির রূপচর্চার জন্য অ্যালোভেরা। ছাদের এক কর্নারে দোলনা রাখা, তার পাশেই বসার জন্য সিমেন্টের তৈরি চেয়ার টেবিল। দোলনার দিকে চোখ পড়তে দেখি মাহি আর পরি বসে গল্প করছে। আমি ওদের সামনে যেতেই মাহি কিছুটা সরে গিয়ে আমায় বসার জায়গা দিল। আমাকে দেখে পরি মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আমি ওর কাণ্ড দেখে মৃদু হাসলাম। পরীকে উদ্দেশ্য করে বললাম, তা পিচ্চি, খালামণি কেমন আছে? ভাইয়া আমাকে একদম পিচ্ছি বলবে না, বলে দিলাম। আমি এখন অনেক বড় হয়ে গেছি, বুঝলে? ওহ তাই? আমি তো ভাবছিলাম এখনো সেই কাঁথা। মাহিনের বাচ্চা, তোরে আমি খাইছি। আম্মু বাঁচাও! আহ পিচ্চি, লাগছে তো। সরি, আর বলবো না, এই কানে ধরলাম। অনেক বলার পর পরি থামল। তারপর কিছুক্ষণ বসে আড্ডা দিলাম তিনজন। পরি মাহির সমবয়সী, এবার ক্লাস 9-এ পড়ে। মার কাছ থেকে জানতে পারলাম ওদের ওখানকার কিছু বখাটে ছেলে ওকে স্কুলে যাওয়ার সময় খুব ডিস্টার্ব করে। কয়েকবার থানায় কমপ্লেনও করা হয়েছে, বাট বখাটেগুলোর লিডার ছিল সেখানকার চেয়ারম্যানের ভাতিজা, তাই বিশেষ কোনো লাভ হয়নি। তাই খালামণি ওকে এখানে পাঠিয়ে দিয়েছে। কিছুক্ষণ গল্প করে নিজের রুমে চলে এলাম। পরদিন সকালে মাহি ও পরীকে নিয়ে ওদের স্কুলে গেলাম। পরীকে ভর্তি করিয়ে তারপর সেখান থেকে সোজা বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। আস্তে আস্তে বিকেল হয়ে গেছে। রুমে এসে ফ্রেশ হয়ে ব্যালকনিতে গেলাম। আমাদের বাড়িটা তেমন বড় না হলেও একেবারে ছোটও না। গাছগাছালিতে খুব সুন্দর করে সাজানো। বাড়ির চারপাশে অল্প খালি জায়গা আছে। হঠাৎ চোখ যায় ঘাসের ওপর বসে থাকা পরীর দিকে। আর্ট পেপারে হয়তো কিছু আঁকাআঁকি করছে। রঙের তুলিটা হাতে নিয়ে থুতনিতে ধরে আছে।
নিচের ঠোঁটটা দাঁত দিয়ে কামড়ে ধরে আছে, তাই ঠোঁটের কোণের কালো তিলটা আরও স্পষ্ট ভেসে উঠেছে। কপালে থাকা ছোট ছোট চুলগুলো বারবার যেন চোখ ঢেকে দেবার বৃথা চেষ্টা করছে, বাট দক্ষিণা বাতাস এসে সেগুলো উড়িয়ে দিয়ে যাচ্ছে। আমি মুগ্ধ নয়নে তাকিয়ে আছি, চোখের পলক ফেলতেও যেন ভুলে গেছি। অস্পষ্ট স্বরে বলে উঠলাম, মাশাল্লাহ, শুধু নামেই পড়ি না, সত্যি সত্যি ডানা কাটা পড়ি, আমার পড়ি। খোকা, চা দেবো না কফি খাবি? মায়ের কথাই আমার হুঁশ আসে। আমার পড়ি মানে কি? মাকে বললাম কফি দিতে। এখনো পরীর দিকে তাকিয়ে আছি। আমি কি তবে এই পিচ্চিটার প্রেমে পড়ে গেছি? সাথে সাথেই বুকের ভেতরটায় একটা শীতল স্রোত বয়ে গেল। ঠোঁটের কোণে স্মিত হাসি ফুটে ওঠে। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। পরী আগে দূরত্ব বজায় রাখলেও এখন আর এমন হয় না। বাড়িতে থাকলেই আমার আশেপাশে ঘুরঘুর করে। শ্রাবণ মাস, তাই বলা কঠিন যে কখন বৃষ্টি নামে। একটু আগেই আকাশটা বেশ পরিষ্কার ছিল, কিন্তু হঠাৎ করেই ঝুমঝুম করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির সাথে তাল মিলিয়ে বাতাসও বইছে। জানালাটা খোলা ছিল, বৃষ্টির ঝাপটা ঘরে এসে সব ভিজিয়ে দিচ্ছে, তাই জানালাটা বন্ধ করতে এগিয়ে গেলাম। জানালাটা বন্ধ করতেই যাব, হঠাৎ চোখ পড়ে বাগানে বৃষ্টি ভেজা এক মিষ্টি মেয়ের দিকে। চোখ দুটো যেন সেখানে আটকে যায়। পরী আকাশের দিকে তাকিয়ে খোলা চুলে দুহাত মেলে বৃষ্টিতে দাঁড়িয়ে আছে। পরনের টপসটা লেপ্টে আছে গায়ের সাথে। বৃষ্টির প্রতিটি ফোঁটা মুক্ত দানার মতো এসে পড়ছে ওর মুখে, যার ফলে মৃদু কাঁপছে ওর ওষ্ঠযুগল। এই মেয়েটা কি আমায় পাগল করে দেবে নাকি? কন্ট্রোল মাহিম, কন্ট্রোল। সে একটা নিতান্তই পিচ্চি। না, আর ভাবতে পারছি না। জানালাটা বন্ধ করে দিলাম, কিন্তু কোনো মতেই শান্তি পাচ্ছি না। আবার জানালাটা খুলে দিলাম। পরী মাহি এখনও বৃষ্টিতে ভিজছে, তাই একটা ধমক দিয়ে বললাম, মাহি পরী, তাড়াতাড়ি বাড়িতে আয়, ঠান্ডা লাগবে। ভাইয়া আসো না, বৃষ্টিতে ভিজবে। না, আমার ভিজতে ভালো লাগে না। জানতাম এমন কথাই বলবে। তোমার মতো এমন হলু বিড়াল কি বুঝবে বৃষ্টি ভেজার আনন্দ কি? কি? আমি হলু বিড়াল? দাঁড়া, দেখাচ্ছি মজা। বলেই রাগে ফুঁসতে ফুঁসতে রুম থেকে বেরিয়ে এলাম। এটা কিন্তু ঠিক করিসনি পরি। কেন, কি হয়েছে? ভাইয়ের বৃষ্টির পানিতে অ্যালার্জি আছে, একটুতেই জ্বর এসে যায়। তবে তো তোর ভাই পচা কুমড়া। কি? আমি পচা কুমড়া? আমার কথা শুনে পরী দিল এক দৌড়। আমিও ছুটলাম ওর পিছু। বেশ কিছুটা সময় ছোটাছুটির পর ওকে ধরলাম, কিন্তু পিচ্চিটা আমাকে ধাক্কা দিয়ে চলে যেতে চাইল, তবে পারল কই। আমি ওর হাত ধরে রাখাতে ওকে নিয়েই ধপাস করে পড়লাম মাটিতে। এই রে, কাম সারছে। এবার তো ভাইয়ের বোধ হয় কোমর গেছে। না বাবা, আর এখানে থাকা ঠিক হবে না, আমি পালাই। বলেই দিলাম ভোদর। পরী আমার বুকে এসে পড়েছে। ওর স্পর্শে আমি যেন একটা ঘোরের মধ্যে চলে গেলাম। আশেপাশে সব ভুলে গেছি। আমি এক ধ্যানে ওর দিকে তাকিয়ে আছি। ভেজা চুলগুলো ওর চোখে মুখে লেপ্টে আছে। আজ কেন জানি না ওই চুলগুলোকে খুব করে বকে দিতে ইচ্ছে হচ্ছে। কেন ওরা এমন করে লেপ্টে আছে? মনের অজান্তেই আলতো হাতে চুলগুলো সরিয়ে দিলাম। পরী আমার দিকে তাকাই। ফোঁটা ফোঁটা পানিবিন্দুগুলো মুক্ত দানার মতো জলজল করছে ওর ঠোঁটে। খুব করে ইচ্ছে হচ্ছে সেগুলো ঘষে দিতে। পরীর ভারী নিঃশ্বাসগুলো আছড়ে পড়ছে আমার বুকে, তাই আবেশে চোখজোড়া বন্ধ হয়ে গেল। আমি আস্তে আস্তে পরীর দিকে এগোতে লাগলাম। ভাইয়া, কি 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 করছো তুমি? পরীর কথাই আমার ধ্যান ভাঙে। ছি ছি, এটা আমি কি করতে যাচ্ছিলাম? পিচ্চিটা কি মনে করবে? মাহিন, তুই এত কেয়ারলেস কেন? আমার হাতের বাঁধনটা একটু আলগা করে দিলাম। পরী দৌড়ে পালিয়ে গেল। আমি এখনো মাটিতে শুয়ে আছি। মনে মনে ভাবতে লাগলাম কিছুক্ষণ আগের কথা।
দৌড়ে এসে রুমের দরজা লাগিয়ে দরজায় হেলান দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। ভাইয়ার সাথে আজ কি হয়ে গেল সেটা ভাবতেই একরাশ লজ্জা এসে চোখে মুখে ভর করলো। আমি দুহাতে মুখ ঢেকে নিলাম। কি রে পেতনি, এমন করছিস কেন? বাই এনি চান্স ভাইয়ের প্রেমে টেমে আবার পড়ে গেলি না তো? হ্যাঁ, না মানে, আরে না না, কি 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 যাতা বলছিস বলেই ওয়াশরুমে দৌড় দিলাম। আমি যা বুঝার বুঝে গেছি, তোমাকে আর ন্যাকা সাজতে হবে না, বুঝলি পরিরানী? আমি ওয়াশরুম থেকে চেঁচিয়ে বলে উঠলাম, কচু বুঝেছিস তুই? কচু না খেচু সেটা সময় বলে দিবি। বিকেলে আম্মু আব্বু ছোট ফুপির বাসায় গেলেন। আজ ওনারা সেখানেই থাকবেন। বাড়িতে পড়ি আর আমি রইলাম। মাহিকে আগেই সাকিব এসে নিয়ে গেছে। দুপুর থেকেই হালকা জ্বর জ্বর অনুভব করছি, সাথে ফ্রিতে মাথা ব্যথা তো আছেই। আম্মু বেশ বকাঝকাও করেছেন বৃষ্টিতে ভেজার কারণে। ফুপি অসুস্থ না হলে আম্মু আজ যেতেনই না। মাহির যাবার পেছনে অবশ্য একটা কারণও আছে। কারণটা হলো ফুপির ছেলে সাকিবের সাথে 2 বছর আগেই ওর আকদ হয়েছে। শাশুড়ি মা অসুস্থ, বৌমার তো যাওয়াটাই স্বাভাবিক, তাই না? ভাইয়া কি ঘুমিয়ে আছো? সন্ধেবেলা শুয়েছিলাম। পরি আমার জন্য কফি নিয়ে বাইরে দাঁড়িয়ে আমায় ডাকে। আমি একটু উঠে বসে বললাম, না, ভেতরে আয়। সরি ভাইয়া। আমি ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, সরি কেন? পরি নাক টানতে টানতে বলল, আজ আমার জন্যে তোমার এমন অবস্থা। আসলে একের পর এক হাসি দেবার কারণে নাক মুখ ফুলে আছে, তাই দেখে পরি এমন বলল। ধুর পাগলি, তেমন কিছু হয়নি, এই সামান্য জ্বরই তো। আর বোকার মতো কাঁদছিস কেন? এদিকে আয়। পরি গুটিসুটি পায়ে এগিয়ে এলো। আমি কফির মগটা পাশে রেখে ওর হাতটা ধরে বিছানায় বসালাম। পরি এখনও ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। আমি ওর থুতনিতে ধরে মাথা উঁচু করে চোখের জল মুছে দিতে দিতে বললাম, বোকা মেয়ে, এখানে কাদার কি আছে? মেডিসিন নিলে এমনিতেই ঠিক হয়ে যাবে। কিন্তু কে শুনে কার কথা, এখনও কেঁদেই চলেছে। এবার বিরক্ত লাগছে। মানুষ একটুতে এত কাঁদতে পারে, ওকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। ওরে বাবা, আমি তো মরে যাইনি যে এভাবে মরা কান্না করছিস। ভাইয়ার মরার কথা শুনে আমি ওর মুখ চেপে ধরে বললাম, একদম বাজে কথা বলবে না, নয়তো জানে মেরে দেব। লে হালুয়া, বিধাতা যে এই মেয়ে মানুষকে কি দিয়ে তৈরি করেছেন কে জানে। এতক্ষণ তো কেঁদে কেটে বন্যা বইয়ে দিয়েছিল, মুহূর্তে আবার রণচণ্ডী রূপ ধারণ করে নিল। পরে চোখের দিকে তাকিয়ে দেখি ওর চোখ আজ অন্য কিছু বলছে। হারানোর ভয় ওর চোখে মুখে। আমি আস্তে করে ওর হাতটা সরিয়ে নিয়ে বললাম, আমি মরলে তোর কি? আমারই তো অনেক কিছু, কারণ আমি কি আমি? বল। কিছু না বলেই দৌড় দিব, তখনই ভাইয়া আমার হাত চেপে ধরে হ্যাঁচকা টান দেয়। আমি গিয়ে ওর সামনে পড়ি। কারণ কি বললি না তো? কিছু না। আমাকে দেখে কি তোর বোকা মনে হয়? সব কথা কি মুখে বলতে হয়? মানে? ওসব বুঝতে হলে না মনের চোখের দরকার, তোমার নেই তাই দেখতে পাওনি বলেই দৌড়ে পালালাম। পড়ি, দাঁড়া দাঁড়া বলছি। কে শোনে কার কথা, সে তো পালালো, কিন্তু কি বলে গেল ও? মনের চোখ, তার মানে? খুশিতে আমার চোখ মুখ চকচক করতে লাগলো। তবে প্রকাশ করা যাবে না, আমি ধরা দেব না। পরিরানী, তুমি নিজের মুখেই স্বীকার করবে, নয়তো আমার নাম মাহিনী না। আমি ভাইয়ার ঘর থেকে বেরিয়ে সোজা ব্যালকনিতে চলে এলাম। টসিকে কোলে করে বসে ভাবতে লাগলাম, ইস, একটুর জন্য ধরা খেয়ে যেতাম। বলবো না কখনো, বলবো না তোমায়। কেন বলবো? এত বড় দামড়া ছেলে, তাকে কেন বলতে হবে? সে কি জানে না যে একজন তাকে ভালোবাসে, প্রচণ্ড রকমের ভালোবাসে? দেবানিশি তাকে নিয়ে স্বপ্ন সাজাই। থাক,
না বুঝলে না বুঝবে, তাতে আমার বাপের কি? রাতে আর রান্না করতে হয়নি, খালামণি একেবারে রাতের রান্না করেই গেছে। 10টার দিকে ভাত তরকারিগুলো গরম করে ভাইয়ার রুমের সামনে দাঁড়িয়ে আছি। ভেতরে যাব কি যাব না ভাবছি। অনেক চিন্তা ভাবনা করে ভাইয়াকে ডাকলাম, কিন্তু ভাইয়ার কোনো সারা শব্দ নেই। এতবার তো ডাকতে হয় না, তবে কি জ্বরটা বেড়েছে? আর কিছু চিন্তা করতে পারলাম না, সরাসরি রুমে ঢুকে গেলাম। ভাইয়া শুয়ে আছে, খাবারের প্লেটটা টেবিলে রেখে ভাইয়ার কপালে হাত রাখলাম। ও মাই গড, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে, এবার কি করি? ভয়ে আমার কান্না চলে এলো। ওয়াশরুম থেকে বালতিতে করে পানি এনে ভাইয়ার মাথায় ঢালতে লাগলাম। 20 মিনিট মাথায় পানি দেওয়ার পর ভেজা কাপড় দিয়ে গা মুছিয়ে দিলাম। এবার ভাইয়া আস্তে আস্তে চোখ খুলল। নিজেকে আর সামলাতে পারলাম না, ঝাঁপিয়ে পড়লাম ভাইয়ার বুকে। জ্বরের কারণে এতক্ষণ অচেতন ছিলাম। মুখে কিছু না বলতে পারলেও এতক্ষণ এখানে কি হচ্ছিল সেটা ঠিকই বুঝতে পেরেছি। আমি আলতো করে পরীর মাথায় হাত রাখলাম। পরী হু হু করে কেঁদে উঠল। মিনমিনে সুরে বলে উঠলাম, আরে পাগলি, কাঁদছিস কেন? এই দেখ, আমি এখন ঠিক আছি। পরী কান্নাজড়িত কণ্ঠে বলে উঠল, তোমার কিছু হলে আমি যে মরেই যাব। এই বলে পরী আমায় আরও শক্ত করে জড়িয়ে ধরে। বেশ কিছুক্ষণ এভাবে কেটে যায়। পরী, এই পরী, হুম। আমার না খুব খিদে পেয়েছে। ও সরি ভাইয়া, তুমি একটু বসো, আমি এই যাব আর আসবো। বলেই নিচে চলে গেলাম। 2 মিনিটে খাবার গরম করে ভাইয়ার রুমে আসলাম। এই নাও, সব গরম করে এনেছি, তাড়াতাড়ি খেয়ে নাও, নয়তো ঠান্ডা হয়ে যাবে। আমাকে একটু খাইয়ে দিবি? আমার কথা শুনে পরী লজ্জায় লাল হয়ে গেল। ওর গাল দুটো দেখতে টমেটোর মতো লাগছে। কিরে, খাইয়ে দিবি না? পরী হাত কসলাচ্ছে। তা দেখে একটু অভিমানী কণ্ঠে বলে উঠলাম, ঠিক আছে, তুই যা, আমি খাবো না। রাতে না খেয়ে ঘুমাতে নেই। আমাকে জ্ঞান দিতে হবে না তোর, তুই যা। রেখে যাচ্ছ কেন? ঠিক হয়ে বসো, আমি খাইয়ে দিচ্ছি। আমি মুচকি হেসে উঠে বসলাম। পরী আমায় খাইয়ে দিচ্ছে, আর আমি মুগ্ধ নয়নে তাকিয়ে আছি ওর দিকে। খাবার যে কখন শেষ হয়ে গেছে তাতে আমার কোনো খেয়ালই নেই। পরী হাত ধুয়ে আমার মুখ মোছাতে আসলে আমি আবার হাঁ করে রইলাম। পরী বোকার মতো আমার দিকে তাকিয়ে আছে। কিরে, আমি কখন থেকে হাঁ করে আছি, ভাত দিবি না? আসলে ভাইয়া, ভাত তো শেষ, তো তুমি কি আরো খাবে? এনে দিব? এবার আমার হুঁশ ফিরল। প্লেটের দিকে তাকিয়ে আমি বোকা বনে গেলাম। কি ভাবলো পরী? একটু আগেই তো এতটা খাবো না বলেছিলাম, এখন আবার আরো খাবার চাইছি। ছি। তুমি একটু বসো, আমি নিয়ে আসছি। না থাক, আর লাগবে না। তুমিই না চাইলে। বিড়বিড় করে বলতে লাগলাম, তুই এভাবে খাইয়ে দিলে 1 প্লেট কেন, 1 হাঁড়ি ভাতও নিমিষেই সাবার করে দিতে পারবো। কিছু কি বললে ভাইয়া? কই না তো। যা, এবার রুমে গিয়ে শুয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। তোমার আর কিছু লাগবে? না। তারপর পরী চলে গেল। সকালে পাখির কিচিরমিচির সুরে ঘুমটা ভেঙে গেছে। আমি আড়মোড়া দিয়ে উঠে বসলাম। সামনে তাকাতেই দেখি পরী আমার পায়ের কাছে বিছানায় মাথা হেলিয়ে ঘুমিয়ে আছে। ভ্রুজোড়া কিঞ্চিত কুঁচকে এলো। রাতে তো পরী নিজের রুমে চলে গিয়েছিল, তবে সে এখানে আসলো কখন? পাশে তাকাতেই দেখি বালতি আর তোয়ালেটা রাখা। তার মানে রাতে আবার জ্বর এসেছিল। কিন্তু আমি বুঝতে পারলাম না কেন। পরীকে ডাকতে যাব, কিন্তু কিছু একটা ভেবে ডাকলাম না। আলতো করে পাজাকোলা করে বিছানায় এনে শুয়ে দিলাম। বিছানায় আনতেই পরী গুটিসুটি মেরে আরামসে আরও গভীর ঘুমে তলিয়ে গেল। হয়তো এতক্ষণ অনেক অসুবিধে হচ্ছিল, তাই বিছানায় আনতেই স্বস্তি পেয়েছে। তারপর আমি আস্তে করে
ওর সামনে হাতের ভর দিয়ে বসে পড়লাম। ছোট ছোট বেবি হেয়ারগুলো চোখ দুটি ঢেকে দিয়েছে। নাকের ডগায় ছোট্ট ছোট্ট ঘামের বিন্দুগুলো আলোর সংস্পর্শে এসে চিকচিক করছে। কি অপরূপী না লাগছে তাতে। হঠাৎ করেই অপ্রত্যাশিত এক বাসনা জেগে উঠল মনে। খুব করে মন চাইছে পরীর নাকের ডগায় একটু উষ্ণ পরশ এঁকে দিতে। আমি আলতো করে ওর নাকের ডগায় ঠোঁট ছোঁয়ালাম। পরী কিছুটা নড়ে চড়ে উঠল। ভ্রুজোড়া কুঁচকে ঠোঁটজোড়া উল্টে দিল। এমন মায়াময়ী অপরূপাকে দেখে মনে আরও কিছু গভীর বাসনা জেগে উঠল। ওর উল্টে রাখা গোলাপি ঠোঁটজোড়া বারবার ওর প্রতি আকৃষ্ট করছে আমায়, কিন্তু অজানা কোনো ভয়ে এগোতে পারছি না। না, আর এখানে এক মুহূর্তও থাকা যাবে না, নয়তো কোনো অঘটন ঘটে যাবে। তাই রুম থেকে বাইরে বেরিয়ে আসলাম। আমি ভাইয়াকে চলে যেতে দেখে মুচকি হেসে মনে মনে বলে উঠলাম, ভিতর ডিম একটা, এই সাহস নিয়ে আসছে প্রেম করতে। সেদিনের পর থেকে সহজে পরীর সামনে পড়তে চাইতাম না, কারণ ওকে দেখলেই আমার কি জানি কি হয়ে যেত। কিন্তু ওই বিচ্ছুটা আমায় ছাড় দিত কই? কারণে অকারণে আশেপাশে ঘোরঘোর করতেই থাকতো। একই বাড়িতে পালিয়ে পালিয়ে কত থাকা যায় আপনারাই বলেন তো। অবশেষে আমাকে ধরা দিতেই হলো পিচ্চিটার কাছে। 3 বছর সবার আড়ালে চুটিয়ে প্রেম করলাম। এরই মাঝে মাহির বিয়েটাও হয়ে গেছে। অফিসের কাজে 3 দিনের জন্য বাড়ি গেছিলাম। সন্ধ্যাবেলা বাড়ি ফিরতে দেখি খালামণিদের পরিবারের সবাই আমাদের বাড়িতে উপস্থিত। শুধু যে ওনারা তা কিন্তু নয়, নানু বাড়ির সবাই, এমনকি আমার ফুপিরাও এসেছে। বাড়িতে বেশ উৎসবমুখর পরিবেশ। খাবারের গন্ধে বাড়ি মোমো করছে। কিরে খোকা, আসতে এত দেরি হলো যে? আর বলো না, রাস্তায় যা জ্যাম, 3 ঘন্টা গাড়িতে বসে থাকতে হলো। আচ্ছা মা, বাড়িতে কি আজ কোনো অনুষ্ঠান নাকি গো? এত লোকজন যে। মা তুমি যাও, আমি বলছি ভাইয়া আজ বাড়িতে বিয়ে। বিয়ে? কার বিয়ে? কার আবার? পরীর। মাথাটা এমনিতেই খুব গরম ছিল, কারণ একে তো জ্যামে পড়েছিলাম এই গরমে। তারপর আবার কাল থেকে পড়ি ফোন তুলছে না। আবার শুনি ওর বিয়ে, মেজাজ আরও বিগড়ে গেল। আমি রক্ত চোখে মাহির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কার সাথে? আরে ওই যে আমার ফুপির শাশুড়ি ভাইয়ের ছেলে শালার সাথে। পড়ি কি রাজি এই বিয়েতে? আলবাত রাজি। শুধু ও না, ওর 14 গোষ্ঠী শুদ্ধ সবাই রাজি। মনে মনে বলতে লাগলাম, ও আচ্ছা, এর জন্যই বুঝি পড়ি আমার কল রিসিভ করেনি। তোর বিয়ে করার খুব শখ তাই না? দাঁড়া, ঘুচাচ্ছি তোর বিয়ের স্বাদ। মাহি, পড়ি কোথায় রে? কোথায় আবার? নিজের রুমে। আরে ভাইয়া তুই কোথায় যাচ্ছিস? পার্লারি মেয়েরা এখন ওকে সাজাচ্ছে। যাস নে, পরি রেডি হচ্ছে তো। কে শুনে কার কথা? আমি রাগে ফুঁসতে ফুঁসতে পরীর রুমে এসে হাজির হলাম। আমাকে দেখে মেয়েগুলো বেরিয়ে গেল। পরী লাজুক হেসে অন্যদিকে তাকিয়ে রইল। অন্য সময় হলে হয়তো ওর এই লাজুক হাসিটা আমায় ঘায়েল করে দিত, বাট এখন আমায় কিছুই করতে পারেনি। আমি পরীর হাতটা শক্ত করে ধরে দেওয়ালের সাথে চেপে ধরলাম। অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছি ওর দিকে। আমার চোখের দিকে তাকিয়ে পরী ভয়ে চোখ নামিয়ে নিয়ে মিনমিনে সুরে বলে উঠল, আহ ভাইয়া লাগছে তো, আর তুমি এত রেগে আছো কেন? আমি দাঁত কটমট করে বললাম, লাগার জন্যই তো ধরেছি। পরী অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আজ ওর প্রতি আমার মোটেও মায়া হচ্ছে না। ভাইয়ার এমন উগ্র রূপ আমি আগে কখনো দেখিনি, কিন্তু ভেবে পাচ্ছি না সে এত রেগে আছে কেন। তবে কি সে এই বিয়েতে রাজি না? তবে কি এতদিন ভাইয়া আমার সাথে ভালোবাসার নাটক করেছে? আমি কাঁপা কাঁপা গলায় বলে উঠলাম, তো তুমি কি এই বিয়েতে রাজি না? বিয়ের কথা শুনে আমার রাগটা দরদর করে আরও বেড়ে গেল। কিছু না ভেবেই ওর উষ্ঠযুগল নিজের দখলে নিয়ে নিলাম।
ভাইয়ার এমন হঠাৎ আক্রমণে আমি যেন বরফের ন্যায় জমে গেছি। ভাইয়া এমনটা করবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। ওর মাঝে আজ নেই কোনো ভালোবাসা, শুধু রাগটাই প্রকাশ পাচ্ছে। একের পর এক বাইট দিতে লাগলো ভাইয়া। পরি নিঃশব্দে কাঁদছে। এক ফোঁটা জল আমার হাতে পড়তেই আমার হুঁশ আসে। আমি ওকে ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়িয়ে বললাম, বা রে পরি বা, তোরা মেয়েরা পারিসও বটে, এত নিখুঁত অভিনয় কিভাবে করিস? মানে? মানে এতদিন আমার সাথে ভালোবাসার কি নিখুঁত অভিনয়টাই না করলি তুই, আর এখন অন্য কাউকে বিয়ে করে নিচ্ছিস? কি যাতা বলছো তুমি? আর অন্য কেউ মানে? হ্যাঁ, এখন তো যাতাই হবে। কেন করলি এমনটা আমার সাথে? ধুর বাবা, আমি আবার কি করলাম? ও, তুই কিছুই করিসনি? ভাইয়া আমি সত্যি কিছু করিনি। আর বিয়েটা তো অন্য কারোর সাথে হচ্ছে না, তোমার সাথেই। বলেই আমি জিহ্বায় কামড় দিয়ে ফেললাম, কারণ খালামণি বলেছিল মাহিন ভাইয়াকে কিছু না বলতে। কিন্তু আমি এটা কি করে ফেললাম? এই এক মিনিট, তুই কি বললি? কই কি বললাম? আমার সাথে মানে? মনে পড়ে গেল মহিলার বলা কথাটা। ও মাই গড, আমি এত বোকা! মাহির বাচ্চা, আজ তো তোর পিন্ডি চটকাবো আমি, বলেই হনহনিয়ে রুম থেকে বেরিয়ে এলাম। ভাইয়া, এই ভাইয়া কই যাও? কিন্তু কে শোনে কার কথা? ইস কি রাক্ষস রে বাবা! আমার মাশরুম ঠোঁটজোড়ার কি করুণ হাল করে দিয়েছে। তোর কপালে বউ ছুটবে না, তুই আজীবন বিধবা হয়েই থাকবি। ধুর, কি যাতা বলছি, একটু পরে তো আমাদের বিয়ে। নিজের রুমের দিকে যাচ্ছিলাম, কিন্তু আমার হারামি বন্ধুগুলো আমাকে এক প্রকার টেনে টুনে অন্য একটা রুমে নিয়ে গেল। তারপর একটা শেরওয়ানি পরিয়ে বাইরে নিয়ে এলো। যথাসময়ে বিয়ে নামক জাতাকলে ফেসে গেলাম। রাত 12টা, খাওয়া দাওয়া শেষে নিজের রুমে যাচ্ছিলাম, কিন্তু আমার বোন সহ হারামি বন্ধুগুলো 50,000 টাকা দাবি করে বসলো। না দিলে নাকি রুমে যেতেই দেবে না। এটা কোনো কথা আপনারে বলেন? অনেক বলে কয়ে 30,000 টাকা ওদের দিয়ে রুমে আসলাম। ভাবা যায় নিজের রুমে আসতে নাকি ওদের টাকা দিতে হবে। রুমে এসে আমি বাকরুদ্ধ। বাহারি ফুল আর রং বেরঙের স্ক্যান্ডেল দিয়ে সাজানো হয়েছে রুমটা। বিছানার ওপর চোখ যেতেই নীলা লাল টুকটুকে শাড়ি পরে ইয়া বড় একটা ঘোমটা টেনে বসে আছে আমার পরি বউটা। ওড়নাটা পাতলা হওয়ায় মোমের আবছা আলোয় পরির লাজুক মুখটা দেখা যাচ্ছে। নিজের অজান্তেই হাতটা বুকের বাঁ পাশে চলে গেল। এই মেয়েটা মনে হয় আমায় আরও কতভাবে পাগল করবে কে জানে। আমি গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম বিছানার পাশে। পরি বিছানা থেকে নেমে আমায় সালাম করতে এলো। আমি মুচকি হেসে বললাম, তোমার স্থান আমার পায়ে নয়, বুকে। আমার কথা শুনে পরি লজ্জায় অন্যদিকে ঘুরে দাঁড়ালো। আমি দুষ্টু হেসে বলে উঠলাম, ওহে লজ্জাবতী লাজুকলতা, খুলে দাও তোমার লজ্জার আভূষণ, কারণ আজ বিলীন হতে চাই তোমার মাঝে। জড়িয়ে নেওয়া আমায় তোমার ভালোবাসার চাদরে, তবে একটুও যেন কমতি না হয়। মিলেমিশে একাকার হব দুজনে এই মধুচন্দ্রিমা রাতে। ওহে মত্ত ভ্রমর, ধরা তো দেব না আজ, কিছু শাস্তি যে এখনো বাকি। আমি দুহাত মেলে দিয়ে বলে উঠলাম, আমি তো আপনাতেই সঁপে দিয়েছি আমায়, যা ইচ্ছে করতে পারেন, আমি সব মাথা পেতে নেব। আমার কথা শুনে পড়ে শক্ত করে জড়িয়ে ধরে আমায়। তারপর হারিয়ে গেলাম দুজনে ভালোবাসার অতল গহ্বরে। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।